পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত কাটোয়া একটি শহর যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা আর বাংলার ঐতিহ্য এক সুতোয় গাঁথা। প্রাচীনকাল থেকেই নদীপথে বাণিজ্য, যোগাযোগ এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাটোয়ার পরিচিতি ছিল। মধ্যযুগে কাটোয়া বিশেষভাবে পরিচিতি লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের মাধ্যমে। 1510 খ্রিস্টাব্দে এখানেই গুরু কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি আজও কাটোয়ার নানা মঠ, মন্দির এবং তীর্থস্থানে জীবন্ত হয়ে আছে, যা প্রতি বছর অসংখ্য ভক্তদের আকর্ষণ করে। অষ্টাদশ শতকে কাটোয়া আবারও ইতিহাসের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। 1742 থেকে 1751 সালের মধ্যে মারাঠা বর্গীদের একাধিক আক্রমণের সাক্ষী ছিল এই অঞ্চল। কাটোয়ার প্রথম ও দ্বিতীয় যুদ্ধে বাংলার নবাব আলীবর্দী খাঁ বর্গীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীকালে 1757 সালে পলাশীর যুদ্ধের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীও কাটোয়া দখল করে, যা বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে কাটোয়া শুধু একটি ঐতিহাসিক শহরই নয়, ধর্মীয় সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রাচীন মন্দির, আশ্রম, ঘাট, লোকসংস্কৃতি এবং শতাব্দী প্রাচীন উৎসব আজও এই শহরের অতীতকে জীবন্ত করে রেখেছে। ইতিহাসের প্রতিটি অধ্যায় যেন আজও ফিসফিস করে বলে, কাটোয়া শুধু একটি শহরই নয়, এটি বাংলার গৌরবময় অতীতের এক জীবন্ত দলিল। তাহলে চলুন ছোট লাইনের সেই নস্টালজিক ট্রেনে চড়ে আজ আমরা এই যাত্রার সূচনা করি। আমরা ঢুকে গেছি কাটোয়ার পানোহাটে। কার্তিক পুজোতে এটা একদম পুরো ধুমধাম, লাইট ফাইট লাগিয়ে। সামনে পানোহাট বাজার, সামনে আছে পানোহাট বাজার। ইতিহাস বলছে সপ্তদশ শতকের তৃতীয় দশকে বৃন্দাবনের বৈষ্ণব সাধক গোপীনাথ দাস বাপাজি কাটোয়া এসে মাধায়ের সমাধি উদ্ধার করেন এবং এই অঞ্চলকে বৈষ্ণব সাধনার কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। আমরা এসে গেছি কাটোয়ার মাধাইতলাতে, যেহেতু এর আগে আমাদের অলরেডি ভিডিও আছে তাই বিস্তৃত ব্যাখ্যা করছি না। মাধাইতলা আশ্রমে এখনও সারা দিবারাত্রি হরিনাম সংকীর্তন হয়। আগের বারে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে এই মন্দিরটা ছিল না, নতুন করে সংস্করণ করা হয়েছে, খুব সুন্দরই লাগছে। একদম মনে হচ্ছে রথের চূড়ার মতো তৈরি করা হয়েছে। অনুষ্ঠান করছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। পরে দিল্লির বাদশার প্রতিনিধি হরিনারায়ণ রায়ের আর্থিক সহায়তায় 42 শতক জমির উপরে নির্মিত হয় এই মাধাইতলার মন্দির। দিনের শেষে আমরা এসেছি মাধাইতলা আশ্রমে। এখন একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, কিছু গাছপালা রয়েছে। এখানকার কীর্তনের আবহে পরিবেশটা খুবই সুন্দর হয়ে আছে। মাধাইতলা দর্শন করে আমরা এখন যাচ্ছি সখী আখড়া দর্শন করতে। কাকু সখী আখড়াটা কোন দিকে? সখী আখড়া কাটোয়ার বাগানপাড়ায় অবস্থিত সখী আখড়া গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের এক গভীর আবেগময় স্মৃতি বিজড়িত স্থান। জনশ্রুতি অনুযায়ী এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সময় তার কেশ মুন্ডনের দায়িত্ব পড়েছিল নাপিত মধু প্রামাণিকের উপর। কিন্তু এটি ছিল কোনো সাধারণ কাজ নয়।
ভক্তদের বিশ্বাস শ্রী নিমাই ছিলেন স্বয়ং পরমেশ্বর। তার মালতী ফুলে সজ্জিত সুন্দর কোকড়ানো কেশত্যাগের দৃশ্য কেউই মেনে নিতে পারছিলেন না। এই মুহূর্তে আমরা রয়েছি কাটোয়ার সখীর আখড়াতে। শ্রী চৈতন্যদেবের সাথে জড়িত এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। শ্রী কেশব ভারতের কাছে দীক্ষা নেওয়ার পূর্বে এই স্থানেই শ্রী চৈতন্যদেব তার মুন্ডন বা ক্ষৌরমকর্ম করেছিলেন, আর যার দ্বারা সেই ক্ষৌরকর্ম হয়েছিল তার নাম মধু নাপিত। আর এই স্থানে বর্তমানে সখীর আখড়া নামে পরিচিত। চারিদিকে ভক্তদের কান্না, আর সেই কান্নার মাঝেই মধু প্রামাণিক নিজের দু হাতের মাঝে মাথা রেখে অঝরে কেঁদে চলেছিলেন। বারবার তিনি মহাপ্রভুর সিদ্ধান্ত বদলানোর নীরব অনুরোধ করেছিলেন, কিন্তু মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণের সংকল্পে অটল ছিলেন। অবশেষে দিনের শেষে সম্পন্ন হয় সেই ঐতিহাসিক কেশ মুন্ডন। বলা হয় এই হৃদয় বিদারক কাজ শেষ করার পর মধু প্রামাণিক গভীর অনুতাপে নিজের ক্ষৌরযন্ত্র গঙ্গায় বিসর্জন দেন এবং জীবনে আর কখনো নাপিতের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। এরপর তিনি নিজে পেশা পরিবর্তন করে মিষ্টি তৈরির কাজ শুরু করেন। সেই থেকেই তিনি মধু নাপিত নয়, পরিচিত হন মধু ময়রা নামে। বিশ্বাস করা হয় শ্রী চৈতন্যদেবের মস্তক মুন্ডনের পরে মধু নাপিত ও তার বংশধরেরা নাপিতের পেশা পরিত্যাগ করেন। সখী আখড়া দেখে আমরা গেলাম পাতালেশ্বর শিব মন্দিরে। আমরা যেতে চলেছি আন্ডারগ্রাউন্ড শিব ঠাকুর দেখতে। কাটোয়ার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় তীর্থ, পাতালেশ্বর শিব মন্দির। জনশ্রুতি বলে বহু শতাব্দী আগে এক অঘরী সাধক স্বপ্নাদেশ পেয়ে মাটির গভীরে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় নাকি এই মন্দির থেকে একটি গোপন সুড়ঙ্গ সরাসরি পৌঁছে যেত কাটোয়ার মাধাইতলা আশ্রমে, যদিও আজ তার আর কোনো চিহ্ন নেই। হ্যাঁ, কিরকম লাগছে? ভৌতিক ব্যাপার লাগছে, কিন্তু তার মধ্যে শিব ঠাকুর রয়েছে, দারুণ লাগছে। এখানে শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গ না, ঠিক একটা বিধির মধ্যে করা আছে ঠাকুরের। ওইটা শিব ঠাকুর দেখি, এখানে বড় একটা শিবলিঙ্গ রয়েছে। লাইটটা জ্বালাই। যাচ্ছে টাওয়ার পালিয়েছে, এখানে টাওয়ারও নেই কোনো। আন্ডারগ্রাউন্ড না, ক্লাস লাইট ছিল। এই যে ওম নমঃ শিবায়, এখানে ভিতরে ঢুকিয়ে দে তো ভালো করে দেখা যাবে। এই তো সুজিতা তো প্রথমবার আসছে নাকি? প্রথমবার এলাম। আমি একবার এসেছিলাম, প্রথমবার তো ভয় ঢুকতে পারছিলাম না। মুড়িঘাটের সঙ্গে জানি না কোথায় আরো টেনেল টেনেল আছে এই পাশ দিয়ে। দেখি এখানে ঠাকুর রয়েছে, এখানে একটা ঠাকুর না ঘাট, এদিকে আসলে ভর্তি এদিকে। এখানে ওম লেখা রয়েছে, আর পুরো ইকো হচ্ছে চারিদিকে, পুরো একটা ধূপ ধূপ গন্ধ। কিছু বললেও ইকো হচ্ছে। আর ইভেন পুজো দেওয়া হয়, এখানে ধূপকাঠি রয়েছে, ফুল রয়েছে ঠাকুরের, তারপরে ধূপকাঠি রয়েছে। বেশ ভালোই লাগছে একটা, তবে খুব ঠান্ডা ভিতরটা। বাইরে গরম লাগছে, এখানে পুরো ঠান্ডা একদম। সিমেন্ট। এখানে ধ্যান করা যাবে। কেউ যদি ভাবে যে এক চুপচাপ মনে মনে, ইভেন কেউ যদি মেডিটেশন করতে চায়, সেটার জন্য একটা আদর্শ জায়গা। কোনো একটা আওয়াজও নেই। আচ্ছা, প্রথমবার আছে তার ভয় তো একবারে। লাইট যদি বন্ধ থাকে তাহলে বিশাল ভয় লাগে। লাইট থাকলে অত অসুবিধা নেই। চলো আমরা বাইরের দিকে যাচ্ছি। কালী মন্দির, মা কালী ওপরই করে আছে, পাতাল কালী। ওখানেই ছিল কালী মন্দিরটা? বহু আগে ছিল, আমাদের আমলে না, আদি বাবাদের আমলে ছিল। কত বছরের পুরনো মোটামুটি মন্দির? বহু পুরনো মন্দির। ও আচ্ছা আচ্ছা, ওখানে শিব মন্দির। আর ওই কালী মন্দিরটা, কালী ঠাকুরটা এখানে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ও তখন বেশিরভাগই বন্যা হতো। আচ্ছা, আমার আমলে এখনো মনে হয় কেমন জল জল হয়ে আছে মনে হচ্ছিল। থাকছে। এরপর আমরা গেলাম সিংহ দরজা দেখতে।
আমরা সিংহ দরজার খোঁজে বেরিয়েছি। মোটামুটি অনেক লোককে জিজ্ঞাসা করার পর শুনলাম এই মোহিনী দোকান আছে, তার বাঁদিকে একটা দ্বার আছে। আচ্ছা, এই দরজা, এটাকেই বলা হয় সিংহ দরজা। আচ্ছা, বেশ ভালোই ফিলিংস হচ্ছে একটা। এরপরে আমরা এই মুহূর্তে এসে গেছি সিংহ দ্বারে। লোকাল লোকজন বলছে সিংহ দরজা, তো আমি ভেবেছিলাম খুব বড়ো কিছু থাকবে গ্র্যান্ড দরজাটা। এটা ওনারা বললেন এটা নবাবী আমলে তৈরি হয়েছে। তো আমি একটু ভিতরে গিয়ে দেখি কিছু আছে কিনা। 1757 সাল বাংলার ইতিহাসের এক সন্ধিক্ষণ। পলাশীর যুদ্ধের আগে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল কাটোয়ার মাটিতে, আর সেই ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাটোয়ার সিংহ দরজা। 19শে জুন মাত্র 700 সৈন্য নিয়ে লর্ড ক্লাইভ কাটোয়ার নবাবী দুর্গের দিকে অগ্রসর হন। জনশ্রুতি অনুযায়ী এখানে এই দুর্গের ফৌজদার মুজফ্ফর জংয়ের সঙ্গে তার গোপন সমঝোতা হয়। এরপর প্রায় বিনা প্রতিরোধেই দুর্গ ইংরেজদের দখলে চলে যায়। এই দুর্গ থেকে প্রাপ্ত অস্ত্র, খাদ্য ও রসদি পলাশীর যুদ্ধের আগে ব্রিটিশ বাহিনীকে বড় সুবিধা এনে দেয়। এর মাত্র কয়েকদিন পরেই অর্থাৎ 23শে জুন 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। লোককথায় রয়েছে এর নিজে ছিল ভাগীরথী পর্যন্ত বিস্তৃত একটি গোপন সুড়ঙ্গ পথ, যা ব্যবহার করতেন নবাবের সৈন্যরা। আজ সময়ের সঙ্গে সঙ্গে সেই গৌরব অনেকটাই ম্লান। অবহেলায় দাঁড়িয়ে থাকা সিংহ দরজা যেন নীরবে স্মরণ করিয়ে দেয় ইতিহাসকে সংরক্ষণ করা শুধু অতীতকে বাঁচানো নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তখন বাংলার শাসক ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তার আমলে এলাকা শান্ত ছিল, তাই কাটোয়ায় নিরাপদ বলে মনে হয় শাহ আলম খাঁর কাছে। এখানে তিনি এসে রাজনীতি ছেড়ে ধর্মচর্চা শুরু করেন এবং ধীরে ধীরে একজন সাধক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সম্রাট ফারুক শিয়ার তাকে কিছু জমি ও আয়ের অধিকার দেন। সেই অর্থেই 1715 থেকে 1716 সাল নাগাদ বাগানপাড়ায় তৈরি হয় কাটোয়ার শাহী মসজিদ। 6টি গম্বুজ আর 4টি মিনারওয়ালা এই মসজিদ একসময় পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এবং ভাগীরথীর সঙ্গে যুক্ত ছিল। আমাদের পরবর্তী গন্তব্য সাহেব বাগান। কাটোয়ার লেন এই দিকটা খুবই ন্যারো। সময়টা 1804 সাল। ইংরেজ মিশনারি জন চেম্বারলিন এসে বসতি করলেন কাটোয়ায়। সাহেব বাগান এলাকায় তৈরি হলো তার বাংলো, যেখান থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। পরে তার পথ ধরে কাটোয়ায় আসেন ক্যারি দ্য জুনিয়র, একজন মিশনারি, কিন্তু তার থেকেও বড় একজন মানব প্রেমী। আমরা কম বেশি সকলেই কাটোয়ার কার্তিক লড়াই দেখেছি, আর এই কার্তিক লড়াই একটা অন্যতম কনসেপ্ট হচ্ছে সাহেব কার্তিক। এই মুহূর্তে আমি রয়েছি সাহেব বাগানে, আর সাহেব বাগানে আমার পেছনে যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন সেটা উইলিয়াম ক্যারি দ্য জুনিয়রের কবরস্থান। আমাদের বাংলায় যে খ্রিশ্চান মিশনারি দ্বারা শিক্ষা বিস্তার হয়েছিল, সেই বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন উইলিয়াম ক্যারি জুনিয়র। আর শিক্ষা বিস্তারে তার সেই ভূমিকাকে স্মরণে করে রাখতে আজও কাটোয়ায় বিভিন্ন কার্তিক ঠাকুর সাহেবদের স্মরণে অর্থাৎ সাহেব কার্তিক হিসাবে নির্মাণ করা হয়। গ্রামে গ্রামে মেলায় মেলায় ঘুরে বাংলা ভাষায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তিনি। শুধু ধর্মপ্রচার নয়, মানুষের পাশে দাঁড়ানো হয়ে উঠেছিল তার আসল কাজ। তিনি রুখে দাঁড়ালেন নানান কুপ্রথার বিরুদ্ধে, সতীদাহ, অমানবিক সামাজিক রীতির বিরুদ্ধে, গড়ে তুললেন বিদ্যালয়, খুললেন হাসপাতাল আর ছড়িয়ে দিলেন শিক্ষার আলো। দীর্ঘ প্রায় 40 বছর কাটোয়ার মাটিতে কাটিয়ে 1853 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সেদিন অসংখ্য মানুষ জড়ো হয়েছিল একজন সাহেবকে শ্রদ্ধা জানাতে। আজ সারাদিন ঘোরাঘুরি করার পর তো চলে এসেছি আজকে আমরা বালাজি বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেয়ে তারপর আমরা
বাড়ির দিকে রওনা দেবো।